25 জুলাই 1943 সালের ভোররাতে বেনিতো মুসোলিনিকে তার নিজের লোকেরাই সরিয়ে দেয়। ফ্যাসিবাদের গ্র্যান্ড কাউন্সিল তার অপসারণের পক্ষে ভোট দেয় এবং রাজা তার গ্রেফতারের নির্দেশ দেন। এভাবেই রোমে তার ক্ষমতার অবসান ঘটে, কোনো গুলি বা বিক্ষোভ ছাড়াই, শুধুমাত্র একটি ভোট এবং একটি আদেশের মাধ্যমে। তাকে গোপনে স্থানান্তর করা হয়, বিচ্ছিন্ন করে রাখা হয় এবং পরে জার্মানরা তাকে উত্তরে একটি নতুন সরকার গঠনের জন্য মুক্তি দেয়। কিন্তু তিনি আর শাসন করতে পারেননি। দেশ বিভক্ত হয়ে পড়েছিল, দক্ষিণে মিত্রশক্তির আশ্রয়ে রাজা, উত্তরে নাৎসি সৈন্যদের দ্বারা সমর্থিত একটি ফ্যাসিস্ট প্রজাতন্ত্র। ইতালি গৃহযুদ্ধে প্রবেশ করে। পার্টিসান, মিলিশিয়া, দখলদারিত্ব এবং সহিংসতা। মুসোলিনি আর কিছুই নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং বিশৃঙ্খলার মধ্যে তার প্রতিপত্তি ম্লান হয়ে যায়। শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়। কোনো বিচার হয়নি। তার সাথে সাথে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটে, কিন্তু তার স্মৃতি বিলীন হয়নি। দশক পরেও তার নাম এখনও বিভেদ সৃষ্টি করে। বেনিতো মুসোলিনির প্রকৃত পরিণতি কী ছিল? ডুচের উত্থান, সহিংসতা, প্রতীক ও কৌশল। একনায়ক হওয়ার আগে বেনিতো মুসোলিনি ছিলেন এক তরুণ উত্তেজনাকারী। উত্তর ইতালির এক দরিদ্র পরিবারে তার জন্ম। দ্বিমতাদর্শ আর আবেগপ্রবণ চরিত্রের অধিকারী এই যুবক দ্রুত রাজনীতিতে জড়িয়ে পড়েন। শুরুটা ছিল সমাজতন্ত্রী হিসেবে। সংবাদপত্রে লিখতেন, সমাবেশে বক্তৃতা দিতেন আর শ্রমিকদের অধিকার রক্ষার কথা বলতেন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে সব বদলে যায়। তার দল যখন শান্তির ডাক দিচ্ছিল, তিনি যুদ্ধের পক্ষে সওয়াল করেন। এতে দল থেকে বহিষ্কৃত হন। এরপর থেকেই নিজের পথ তৈরি শুরু করেন। 1919 সালে তিনি গঠন করেন নতুন এক আন্দোলন, ফ্যাসিদি কম্বাত্তিমেন্তো। এতে যোগ দেন সাবেক সৈনিক, জাতীয়তাবাদী, লক্ষ্যহীন যুবক আর হতাশ ইতালীয় পুরুষরা, যাদের দেশ কোনো উত্তর দেয়নি। তাদের ইউনিফর্ম ছিল কালো শার্ট। তারা শহরে গ্রামে ট্রেড ইউনিয়ন, কোঅপারেটিভ আর বামপন্থী দলগুলোর অফিসে হামলা চালাত, ভাঙচুর করত, আগুন লাগাত, মারধর করত। সবই করত শৃঙ্খলা, মাতৃভূমি আর শক্তির নামে। রাষ্ট্র তখন অন্যদিকে তাকিয়ে থাকত। প্রায়ই বড় ব্যবসায়ী, জমিদার আর নিরাপত্তা বাহিনীও অধিকার দাবি করা শ্রমিকদের চেয়ে এই সহিংসদের পছন্দ করত। এভাবেই ফ্যাসিবাদের বিস্তার ঘটে। নির্বাচনে জিতে নয়, ঘুষি মেরে এগোয় তারা। মুসোলিনি ছিলেন নেতা যিনি উচ্চস্বরে কথা বলতেন, ইতালির হারানো গৌরব ফিরে পাওয়ার প্রতিশ্রুতি দিতেন। তিনি ব্যবহার করতেন প্রাচীন রোমান সাম্রাজ্যের প্রতীক, পতাকা, স্যালুট, সাম্রাজ্য, ভাগ্য, পুনর্জন্ম এর মতো শব্দ। সবই ছিল এক মহড়া। ক্ষমতাই শুধু নয়, তিনি এমন এক ইমেজ গড়তে চেয়েছিলেন যা ভয় দেখাবে, মুগ্ধ করবে, ইতালীয়দের মনে করিয়ে দেবে যে তাকে অনুসরণ করা উচিত। 1922 সালে তিনি সংগঠিত করেন রোম অভিযান। এটি কোনো যুদ্ধ বা বিপ্লব ছিল না, ছিল শক্তির প্রদর্শনী। হাজার হাজার কালো শার্ট পরা লোক রাজধানীর দিকে রওনা দেয়। সরকার কোনো প্রতিক্রিয়া দেখায়নি। রাজা তাদের থামানোর বদলে মুসোলিনিকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন। এভাবেই ক্ষমতায় এলেন মুসোলিনি, নির্বাচনে জিতে নয়, কোনো অস্ত্র ছুঁড়ে নয়, শুধু ভয়, ধনীদের সমর্থন আর সংকটে ক্লান্ত এক দেশ নিয়ে। সেই মুহূর্ত থেকে সব বদলে গেল। কিন্তু এই পরিবর্তন রাতারাতি আসেনি। ধাপে ধাপে এসেছে। প্রথমে নীরবতা, তারপর নিয়ন্ত্রণ, আর শেষে একনায়কত্ব। আর এর সব শুরু হয়েছিল এক কালো শার্ট, এক মুষ্টিবদ্ধ হাত আর এক ধারণা দিয়ে, যা বারবার উচ্চারিত হতো, ইতালির প্রয়োজন একজন শক্তিশালী পুরুষের গু। ভয় ও নিয়ন্ত্রণ, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। ক্ষমতায় আসার পর মুসোলিনি কিভাবে শাসন করতে চান তা দেখতে দেরি হয়নি। তিনি ন্যায্য আইন বা সংলাপের মাধ্যমে নয়, বরং ভয়ের মাধ্যমে শাসন করতেন। শুরু থেকেই লক্ষ্য ছিল স্পষ্ট, যারা ভিন্ন মত পোষণ করে তাদের চুপ করানো। প্রথম যারা তার বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন জিয়াকোমো মাত্তেওত্তি, একজন সংসদ সদস্য যিনি ফ্যাসিবাদীদের নির্বাচনে জেতার জন্য জালিয়াতি ও সহিংসতার কথা প্রকাশ্যে বলার সাহস দেখিয়েছিলেন। তার বক্তৃতা দেওয়ার অল্প সময় পরই তাকে অপহরণ করে হত্যা করা হয়। বার্তাটি স্পষ্ট ছিল, যে কথা বলবে সে মূল্য দেবে। এরপর থেকে শাসনব্যবস্থা ধীরে ধীরে সব ধরনের স্বাধীনতা বন্ধ করে দিতে শুরু করে। স্বাধীন সংবাদ মাধ্যম বিলুপ্ত হয়ে যায়। স্বাধীন ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করা হয়। ফ্যাসিবাদী নয় এমন সব রাজনৈতিক দল ভেঙে দেওয়া হয়। রেডিওতে কেবল ডুচের কথাই শোনা যেত।
স্কুলগুলোতে শাসনব্যবস্থা যা নির্দেশ দিত তাই শেখানো হতো। সবখানে একই সুর, সবকিছুই ঘুরত এক ব্যক্তিকে কেন্দ্র করে। কিন্তু নিয়ন্ত্রণ সেখানেই শেষ হতো না। মুসোলিনি একটি বিশেষ গোপন পুলিশ বাহিনী তৈরি করেছিলেন, ওভরা। তাদের কাজ ছিল নজরদারি করা, তথ্য সংগ্রহ করা, অনুসরণ করা এবং গোয়েন্দাগিরি করা। তারা সর্বত্র উপস্থিত ছিল। যে কেউ নজরদারির লক্ষ্য হতে পারত। তালিকায় থাকার জন্য সক্রিয় কর্মী হওয়ার প্রয়োজন ছিল না। কখনো কখনো একটি মতামত, একটি সন্দেহ বা ভুলভাবে ব্যাখ্যা করা একটি চিঠি যথেষ্ট ছিল। গ্রেফতার ছিল সাধারণ ঘটনা। অনেককে বিচার ছাড়াই অভ্যন্তরীণ নির্বাসনে পাঠানো হতো, দূরবর্তী দ্বীপে বা প্রত্যন্ত গ্রামে। অন্যরা শেষ হতো কনসেন্ট্রেশন ক্যাম্পে। হ্যাঁ, ইতালিরও নিজস্ব কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল যুদ্ধ শুরুর আগেই। সেখানে বিরোধীদলীয় লোকজন, কমিউনিস্ট, ইহুদি এবং সব ধরনের ভিন্নমতাবলম্বীদের আটকে রাখা হতো। দমনপীড়ন শুধু শারীরিকই ছিল না, মানসিকও ছিল। কারো কথা শোনা হচ্ছে কিনা, কেউ বিশ্বাসঘাতকতা করছে কিনা, পরবর্তী শিকার কে হবে, এই ভয়। একই সময়ে তৈরি করা হচ্ছিল এক মহিমাময় ইমেজ, পোস্টার, কুচকাওয়াজ, মূর্তি। মুসোলিনিকে দেখানো হচ্ছিল ইতালির ত্রাতা হিসেবে। তাকে দেখানো হতো কারখানায়, মাঠে, সরকারি কাজে। ব্যালকনি থেকে বক্তৃতা দিতেন, স্লোগান দিতেন, উঁচু করে হাত তুলে সালাম দিতেন। অন্যদিকে অন্ধকারে সব ধরনের ভিন্নমত দমন করা হচ্ছিল। প্রচারণা ছিল মূল হাতিয়ার। দুচেকে শক্তিশালী, প্রজ্ঞাবান, প্রায় অপরাজেয় হিসেবে উপস্থাপন করা হতো। স্কুলের বইয়ে, সিনেমায়, মুদ্রায় একই ছবি বারবার দেখানো হতো। সরকারি ইতিহাস শুধু একদিকের গল্প বলত। অন্যদিক, যে গল্পে বলা হতো নির্যাতন, সেন্সরশিপ, অত্যাচারের কথা, তা লুকিয়ে রাখা হতো। সবকিছুই তৈরি করা হয়েছিল দীর্ঘস্থায়ী করার জন্য, যাতে কেউ ভিন্নভাবে চিন্তা না করতে পারে, যাতে আনুগত্য একটি পছন্দ না হয়ে জীবনযাপনের শর্ত হয়ে দাঁড়ায়। দেশ উন্নতি করছে নাকি স্থবির হয়ে আছে তা গুরুত্বপূর্ণ ছিল না। গুরুত্বপূর্ণ ছিল কেউ যেন ক্ষমতাকে চ্যালেঞ্জ না করে। এভাবেই বছরের পর বছর টিকে ছিল এই শাসনব্যবস্থা। শুধু জনসমাবেশে হাততালির মাধ্যমে নয়, বরং বন্ধ দরজার আড়ালে, চাপা কণ্ঠে এবং নিরন্তর নজরদারির মাধ্যমে। আর রাস্তাঘাটে সবকিছু শান্তিপূর্ণ মনে হলেও আসল নিয়ন্ত্রণ ছিল ফিসফিসানি কথায়, ভয়ে। এই গানে যে নিজের মনের কথা বললে তার মূল্য চুকাতে হতে পারে। প্রাসাদে বিশ্বাসঘাতকতা, ফ্যাসিবাদের পতন ঘটানো সেই রাষ্ট্রবিপ্লব। 1943 সালের 25 জুলাই ভোররাতে ফ্যাসিবাদের গ্র্যান্ড কাউন্সিল শেষবারের মতো জমায়েত হয়। উত্তেজনাপূর্ণ সেই সভা চলে 9 ঘণ্টারও বেশি সময় ধরে। উপস্থিত 26 সদস্যের মধ্যে 19 জনই বেনিতো মুসোলিনির ক্ষমতা কেড়ে নেওয়ার পক্ষে ভোট দেন। একই দিন সন্ধ্যায় রাজা ভিক্টর ইমানুয়েল তাকে ডেকে পাঠান এবং মার্শাল পিয়েত্রো বাদোলিওকে তার স্থলাভিষিক্ত করার পাশাপাশি কুইরিনাল প্রাসাদেই তাকে গ্রেফতারের নির্দেশ দেন। কোনো বিক্ষোভ বা গুলিবর্ষণ হয়নি। এটি ছিল ক্লান্ত ফ্যাসিস্টদের এবং দেশের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আকাঙ্ক্ষী রাজতন্ত্রের মধ্যে এক আভ্যন্তরীণ খেলা। গ্র্যান্ড কাউন্সিল তৈরি করা হয়েছিল ফ্যাসিস্ট পার্টির সর্বোচ্চ সংস্থা হিসেবে। কিন্তু সময়ের সাথে সাথে এটি একটি আনুষ্ঠানিক গোষ্ঠীতে পরিণত হয়। মুসোলিনি নিজের ইচ্ছামতো এটি চালাতেন, কখন সভা হবে, কী আলোচনা হবে, কারা অংশ নেবে তা তিনিই নির্ধারণ করতেন। 1939 সাল থেকে এটি আর আহ্বান করা হয়নি। এবং শেষবার যখন ডাকা হয়েছিল, শুধুমাত্র এই নিশ্চিত করতেই যে ইতালি যুদ্ধে যোগ দেবে না। 1943 সালের জুলাইয়ে যখন তিনি আবার কাউন্সিল ডাকলেন, তখন সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিলেন। তিনি ভেবেছিলেন কেউ তার বিরুদ্ধে যাওয়ার সাহস করবে না। তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতেই সভা শুরু করলেন, আত্মবিশ্বাসী, কর্তৃত্বপরায়ণ, কোনো সন্দেহের অবকাশ না রেখে। কিন্তু সেই রাত অন্য রাতের মতো ছিল না। রাজনীতির প্রবীণ দিনো গ্রান্দি একটি প্রস্তাব পেশ করলেন যা সরাসরি না বললেও মুসোলিনির কাছ থেকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কেড়ে নিয়ে রাজাকে ফিরিয়ে দিত। প্রস্তাবটি সতর্কতার সাথে লেখা হয়েছিল, যাতে প্রত্যেকে নিজের মতো করে এটি ব্যাখ্যা করতে পারে, হয় এটি একটি সংস্কার হিসেবে, নয়তো ফ্যাসিবাদের সমাপ্তির সূচনা হিসেবে। গ্রান্দি একা কাজ করেননি। জুসেপ্পে বোত্তাই এবং মুসোলিনির জামাই গালিয়াজো চিয়ানোর মতো ব্যক্তিদের সমর্থন পেয়েছিলেন। তারা ভেতর থেকেই পরিবর্তন আনতে চেয়েছিলেন, বট কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। কেউ কেউ তখনও ভেবেছিলেন যে ফ্যাসিবাদ টিকে থাকতে পারে, কিন্তু দুচে ছাড়াই। তাই এমন একটি প্রস্তাব আনা হয়েছিল যা অনিশ্চিত ব্যক্তিদেরকেও আকর্ষণ করবে। সভা উত্তপ্ত হতে শুরু করে। মুসোলিনি সামরিক বিষয়ে অনেক কথা বললেন, কিন্তু রাজনীতি নিয়ে আলোচনা এড়িয়ে গেলেন।
গ্রান্দি সরাসরি তার মুখোমুখি হয়ে ইতালির বর্তমান বিপর্যয়ের জন্য তাকে দায়ী করলেন। চিয়ানো তার বিপক্ষে ভোট দিলেন। ডুচে প্রথমবারের মতো কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা বুঝে উঠতে পারছিলেন না। একটি বিরতির সময় তার বিরোধীরা আরও সমর্থন জোগাড় করলেন। ফ্যাসিস্ট মিলিশিয়ার প্রধান এনজো গালবিয়াতি রোমের কাছে কালো শার্টধারীদের প্রস্তুত থাকার কথা বলে ভয় দেখানোর চেষ্টা করলেন। কিন্তু কেউ ভয় পেলেন না। ভোটগ্রহণ নির্বিঘ্নে চলল। কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসলেন না। মুসোলিনি নিশ্চিত ছিলেন যে রাজা তার পক্ষেই থাকবেন। তিনি সতর্ক করেছিলেন যে এটি একটি সংকট সৃষ্টি করতে পারে, কিন্তু কিছুই করলেন না। প্রস্তাবটি পাস হয়ে গেল। ১৯ জন পক্ষে, ৭ জন বিপক্ষে, একজন ভোট দিলেন না। নীরবতা। কিন্তু এটি ছিল একটি সরাসরি আঘাত। আর তিনি বুঝতেই পারেননি কি ঘটতে যাচ্ছে। সেই বিকেলেই তিনি সাধারণ দিনের মতো রাজপ্রাসাদে গেলেন। আলোচনা করতে যাচ্ছিলেন, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল একটি গ্রেফতারি পরোয়ানা। ক্যারাবিনিয়ারি সদস্যদের সংরক্ষণে তিনি বেরিয়ে এলেন, কোনো করতালি বা বিদায় সম্ভাষণ ছাড়াই। যে মানুষটি একসময় সমস্ত ক্ষমতার মালিক ছিলেন, তিনি নীরবে চলে গেলেন। তাকে উৎখাত করেনি কোনো বিপ্লব বা সামরিক পরাজয়। তাকে সরিয়েছিলেন তার নিজেরাই, যারা আর তার নেতৃত্বে থাকতে চাননি। তারা তাকে সরিয়ে দিয়েছিল দেশের যা কিছু অবশিষ্ট ছিল তা বাঁচানোর জন্য, এবং তাদের নিজেদের বাঁচানোর জন্যও। প্রতিটি ভোটের পেছনে ছিল ভিন্ন কারণ, কেউ বিশ্বাস থেকে, কেউ ভয় থেকে, আবার কেউ কেউ শুধুমাত্র তার পতনের সাথে জড়িয়ে পড়া এড়াতেই। সত্যি কথা হল, সেই রাতেই ফ্যাসিবাদের অভ্যন্তরীণ পতন শুরু হয়েছিল। পরবর্তীতে এই একই মানুষদের অনেকে হয় নাৎসিদের সহায়তায় উত্তরে ফিরে আসা মুসোলিনির দ্বারা নিপীড়িত হয়েছিলেন, নয়তো গুলিবিদ্ধ হয়েছিলেন। কিন্তু ২৪ থেকে ২৫ জুলাইয়ের সেই রাত ছিল ফ্যাসিস্ট শাসনের জন্য সবচেয়ে দীর্ঘ রাত, এবং এটি ছিল সমাপ্তির সূচনা। ডুচের গ্রেফতার, মুসোলিনির পতন। ১৯৪৩ সালের ২৫ জুলাই বিকেলে তার ঘনিষ্ঠ সহচরদের সমর্থন হারানোর মাত্র কয়েক ঘণ্টা পর বেনিতো মুসোলিনিকে রাজা ভিক্টর ইমানুয়েল তৃতীয় কুইরিনাল প্রাসাদে ডেকে পাঠান। সেই সাক্ষাতের পরিণতি ছিল তার গ্রেফতার। কোনো প্রতিরোধ না করে তিনি ক্যারাবিনিয়ারি বাহিনীর সদস্যদের সাথে একটি সামরিক যানে চড়ে রোম থেকে দূরে চলে যান। খুব অল্প লোকই জানত তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত ঘটনা ঘটেছিল দ্রুত এবং নিঃশব্দে। মুসোলিনি তার ইউনিফর্ম পরিহিত অবস্থায় ছিলেন, কোনো অস্ত্র বহন করছিলেন না এবং নিঃশব্দে সমস্ত নির্দেশ মেনে নিয়েছিলেন। তাকে প্রথমে শহরের বাইরে একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এরপর শুরু হয় এক গোপন স্থানান্তরের পালা। বিভিন্ন স্থানে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছিল যাতে তার অনুসারীদের সাথে কোনো যোগাযোগ বা তাকে মুক্ত করার কোনো প্রচেষ্টা ব্যর্থ হয়। তাকে প্রথমে পোজায়, তারপর লা মাদালেনায় নিয়ে যাওয়া হয় এবং শেষ পর্যন্ত গ্রান সাসোর একটি হোটেলে আটকে রাখা হয়, একটি দুর্গম পার্বত্য অঞ্চল। সেখানে তাকে কয়েকজন সৈনিক পাহারা দিচ্ছিল এবং দেশের বাকি অংশে কী ঘটছে তা জানার কোনো উপায় তার ছিল না। সেই রাতেই রেডিওতে সরকার পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। রাজা রাষ্ট্রের নেতৃত্ব গ্রহণ করেন এবং মার্শাল পিয়েত্রো বাদোলিওকে নতুন সরকার প্রধান হিসেবে নিযোগ দেন। প্রথম বক্তব্যে বলা হয় ইতালি জার্মানির পাশে থাকবে, যদিও গোপনে ইতালির পথ পরিবর্তনের কথা আলোচনা শুরু হয়ে গিয়েছিল। ফ্যাসিস্ট পার্টির সকল কার্যক্রম স্থগিত করা হয়। গ্র্যান্ড কাউন্সিল ভেঙে দেওয়া হয়। কারফিউ জারি করা হয়। রাজ্যের প্রতি অনুগত সৈন্যরা কৌশলগত ভবন এবং সরকারি অফিস দখল করে। শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো বিশৃঙ্খলা এড়াতে সব ব্যবস্থা নেওয়া হয়। বাদলীয় ফ্যাসিস্ট শাসনের বিরোধী ছিলেন না, তবে মুসোলিনির ঘনিষ্ঠ সহচরদের দলভুক্ত ছিলেন না। তার ভূমিকা ছিল দেশের কার্যক্রম কোনো রকম হইচই ছাড়াই চালিয়ে যাওয়া। বার্লিনকে সরকার পরিবর্তনের কথা জানানো হয়েছিল, কিন্তু মুসোলিনির গ্রেফতারের কথা জানানো হয়নি। জার্মানির তখনও ইতালিতে সৈন্য মোতায়েন ছিল এবং হিটলার মুসোলিনিকে তার মিত্র হিসেবেই বিবেচনা করছিলেন। ইতালীয় সরকার সময় সঞ্চয়ের জন্য বিস্তারিত বিবরণ দেয়নি। দুই দেশের মধ্যকার অবিশ্বাস তখনই স্পষ্ট হয়ে উঠছিল। রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে প্রতিক্রিয়া ছিল সুশৃঙ্খল। কেউ বিদ্রোহ করেনি। উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি কর্মচারী, কূটনীতিক সবাই তাদের দায়িত্ব পালন করতে থাকে। কয়েকজনকে প্রতিস্থাপন করা হয়, ফ্যাসিস্ট শাসনপূর্ব পতাকা ও প্রতীক ফিরিয়ে আনা হয় এবং ফ্যাসিবাদ যেসব প্রতিষ্ঠান বাতিল করেছিল সেগুলো পুনর্বহাল করা হয়। তবে কোনো বড় সংস্কার করা হয়নি। একই খেলোয়াড়দের নিয়ে খেলা চলছিল, শুধু মাঠ বদল হয়েছে। রাস্তায় জনসমাগম হয়নি। কোনো বিক্ষোভ বা উৎসব দেখা যায়নি।
শুধু নিঃশব্দতা বিরাজ করছিল। এমন এক নিঃশব্দতা যা সবকিছু বলছিল না, কিন্তু পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছিল যে কিছু একটা ভেঙে পড়েছে। জনগণ নীরবতা ভঙ্গ করে। মুসোলিনিকে গোপনে তার অন্তরীণ স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল এবং বাদলীয়র নতুন সরকার রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিচ্ছিল। এমন সময় রাস্তায় সাধারণ মানুষ ঘটনাগুলো জানতে শুরু করে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বিক্ষোভের আহ্বান না থাকলেও খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যে যা শুরু হয়েছিল শুধু একটি গুজব হিসেবে, তা সবার মধ্যে নিশ্চিত বিশ্বাসে পরিণত হয় মুসোলিনি আর ক্ষমতায় নেই। সরকারি বেতারে যে বার্তাটি দেওয়া হয়েছিল তা ছিল সংযত ও গম্ভীর, শুধু সরকার পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছিল। কোনো নাম উল্লেখ করা হয়নি, কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবুও জনগণ মূল বিষয়টি বুঝতে পেরেছিল। রোমের অনেক এলাকায় ছোট ছোট দল চত্বর ও রাস্তার কোনায় জড়ো হয়েছিল। তারা ফ্যাসিস্ট প্রতীকবিহীন পতাকা দেখাচ্ছিল, দেশাত্মবোধক গান গাইছিল, রাজাকে সালাম জানাচ্ছিল। কারফিউ জারি থাকলেও কেউ এসব প্রকাশ্য অভিব্যক্তি থামাতে আসেনি। বিশাল জনসমাগম না হলেও স্পষ্ট ইঙ্গিত ছিল যে কিছু একটা বদলেছে। কোনো দাঙ্গাহাঙ্গামা হয়নি। সহিংসতার বদলে দেখা গিয়েছিল এক ধরনের স্বতঃস্ফূর্ত পরিষ্কার অভিযান। প্রতিকৃতি, প্রতীক, ব্যাজ উপড়ে ফেলা হচ্ছিল। অনেক দোকান তাদের শোকেস থেকে ডুচের ছবি সরিয়ে ফেলেছিল। কিছু পুলিশ নীরবে তাকিয়ে থাকলেও অন্যরা সাহায্য পর্যন্ত করেছিল। কেউ এটি আদেশ দেয়নি, কেউ বিরোধিতা করেনি। মিলান, বোলোনিয়া, তুরিন বা ফ্লোরেন্সের মতো শহরেও একই দৃশ্য দেখা গিয়েছিল। শ্রমিক, ছাত্র, প্রতিবেশীরা কোনো পরিকল্পনা বা ডাক ছাড়াই রাস্তায় নেমে এসেছিল। তারা বছরের পর বছর অপেক্ষা করেছিল কিছু বলার সুযোগের। সেই রাতে অবশেষে তারা তা করতে পেরেছিল। দেশের দক্ষিণাঞ্চলে, যেখানে জার্মানির উপস্থিতি বেশি অনুভূত হচ্ছিল, প্রতিক্রিয়া ছিল কিছুটা সংযত। তবে সেখানেও স্বস্তির লক্ষণ দেখা গিয়েছিল। মানুষ আস্তে আস্তে সেই সব কথা বলতে শুরু করেছিল যা আগে শুধু ভেবেই রাখত। ২০ বছরেরও বেশি সময় ধরে মুসোলিনির চিত্র ছিল দৈনন্দিন দৃশ্যপটের অংশ, বইয়ে, স্কুলে, মুদ্রায়, রেডিওতে। তার পতন শুধু একটি খবর ছিল না, এটি ছিল এক আবেগময় পরিবর্তন। কারো কাছে এটি ছিল মুক্তি, কারো কাছে এক অদ্ভুত শূন্যতা। কেউ কেউ জানত না কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। অনেকে তাদের সমগ্র জীবন তার শাসনেই কাটিয়েছিল। কেলেঙ্কারির বদলে দেখা গিয়েছিল ইঙ্গিতবাহী আচরণ। মূর্তিগুলো ভাঙা হয়নি, শুধু গুরুত্বহীন হয়ে পড়েছিল। বইয়ের দোকানগুলো তার জীবনী সরিয়ে ফেলেছিল। প্রকাশকরা ফ্যাসিস্ট লেখা ছাপা বন্ধ করে দিয়েছিল। প্রচারণা হঠাৎ থেমে গিয়েছিল। আর কেউ এটি দাবি করেনি। সবাই তাকে প্রত্যাখ্যানও করেনি। অভ্যন্তরীণ শহরগুলোতে, বেশি ধর্মীয় বা রক্ষণশীল গোষ্ঠীতে তখনও কিছু সম্মান অবশিষ্ট ছিল। কেউ তাকে শৃঙ্খলার প্রতীক হিসেবে দেখত। কেউ শুধু জানত না কি বলবে। তবে তাকে রক্ষায় রাস্তায় নামার মতো কোনো দল ছিল না। ফ্যাসিস্ট মিলিশিয়া সক্রিয় হয়নি। পার্টি অফিসগুলো কোনো প্রতিরোধ ছাড়াই বন্ধ হয়ে গিয়েছিল। এটি ছিল এক নিঃশব্দ সমাপ্তি। সংবাদপত্র, যা এতদিন সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল, হঠাৎ করে দিক পরিবর্তন করল। যেখানে আগে প্রশংসা থাকত, সেখানে এখন দেখা গেল পুনর্জন্ম, ঐক্য, মর্যাদার মতো শব্দ। রাজার ছবি ফিরে এল। সেনাবাহিনীকে জাতির রক্ষক হিসেবে বর্ণনা করা হল। সেন্সরশিপ উঠে যায়নি, কিন্তু এর লক্ষ্য বদলেছে। মুসোলিনি বা পার্টি সম্পর্কে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। এটি ছিল বিতর্কের সময় নয়, নীরবতার সময়। যা ভেঙে পড়েছিল তা ছিল ফ্যাসিবাদের ছবি, কাঠামো নয়। একই লোকেরা ভবনগুলো দখল করে রেখেছিল। অফিসগুলো আগের মতোই চলছিল। শুধু দেয়ালের ছবিগুলো বদলেছিল। অনেকেই স্বস্তি বোধ করেছিল। কিন্তু উদযাপনের কিছু ছিল না। যুদ্ধ চলছিল। বোমা পড়ছিল। আর জার্মানরা তখনও ইতালির মাটিতে ছিল। ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা ছিল এক বিরাট প্রশ্ন। এবং যদিও ডুচে আর ছিলেন না, কেউ নিশ্চিত জানত না যে তার অর্থ ভবিষ্যতের জন্য কি বয়ে আনবে। ক্ষমতার শূন্যতা। যদিও ডুচে আর ছিলেন না এবং রাস্তায় মানুষের প্রতিক্রিয়া শান্তিপূর্ণ ছিল, তবুও উচ্চ ক্ষমতায় অবস্থিতদের মধ্যে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। বাদলীয়র নেতৃত্বে নতুন সরকার অতীতের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন না করেই নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল। অফিসগুলো কাজ চালিয়ে যাচ্ছিল, আইন পরিবর্তন করা হয়নি, এবং যারা নেতৃত্বে ছিলেন তারা বেশিরভাগই আগের সেই পরিচিত মুখী ছিলেন। ফ্যাসিবাদ দ্বারা নির্মিত ব্যবস্থাটি টিকে ছিল, শুধুমাত্র তার কেন্দ্রীয় চরিত্রটি অনুপস্থিত ছিল। বছর আগে বন্ধ করা দলগুলো পুনরায় খোলা হয়নি।
কোনো নির্বাচনের ডাক দেওয়া হয়নি। জনগণকে কোনো কিছুতেই অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়নি। সবকিছু যেমন ছিল তেমনি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, শুধু কম শব্দে। প্রথম দিন থেকেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। মৌলিক অধিকার স্থগিত করা হয়েছিল। সেন্সরশিপ চলতে থাকে। ফ্যাসিস্ট শাসন দ্বারা তৈরি পুলিশ এবং নিয়ন্ত্রণ সংস্থাগুলো অন্য নির্দেশে কাজ চালিয়ে যায়। সরকার দেশের ভিতরে কি হতে পারে তা নিয়ে ভয় পেয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি ভয় ছিল জার্মানি থেকে আসতে পারে এমন কোনো পদক্ষেপের। অনেক কর্মকর্তা তাদের পদ ধরে রাখে। অন্যরা প্রতিস্থাপিত হয়, কিন্তু নতুন মুখ নয়, বরং একই মহলের অন্যান্য ব্যক্তিত্ব দ্বারা। রাষ্ট্র কাজ চালিয়ে যায়, কিন্তু কোনো স্পষ্ট লক্ষ্য ছাড়াই। সিদ্ধান্ত নেওয়া ধীর গতিতে হতো, আদেশগুলো সবসময় বোধগম্য হতো না। সবকিছু যেন অভ্যাসবশত চলছিল, কোনো নতুন ধারণা দ্বারা নয়। রাজা, যিনি মুসোলিনিকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, এখন আবার কেন্দ্রীয় হয়ে উঠেছিলেন। কিন্তু তিনি খেলাকে উন্মুক্ত করতে চাননি। শুধু চেয়েছিলেন যাতে কিছুই নিয়ন্ত্রণের বাইরে না যায়। সামরিক বাহিনীর উপর তার পূর্ণ আস্থা ছিল, কিন্তু জনগণের দিকে তিনি দূরত্ব বজায় রেখেছিলেন। মিছিল নিষিদ্ধ করা হয়েছিল, বিরোধীদের উপর নজরদারি চলছিল এবং গণতান্ত্রিক উন্মুক্ততার মতো কোনো ইঙ্গিতকেই অনুমতি দেওয়া হয়নি। শুধুমাত্র দৃশ্যমান অংশটুকু পরিবর্তন করা হয়েছিল, কিছু ফ্যাসিস্ট প্রতীক সরানো হয়েছিল এবং পুরনো পতাকা ও প্রতীক ফিরিয়ে আনা হয়েছিল। বাকি সবকিছু আগের মতোই ছিল। এদিকে হিটলার তখনও জানতেন না যে মুসোলিনি বন্দী। সরকারিভাবে ইতালি তখনও তার মিত্র ছিল। নতুন ইতালীয় সরকার প্রকাশ্যে এক কথা বললেও গোপনে অন্য পথ খুঁজছিল। তৃতীয় দেশের মাধ্যমে মিত্রশক্তির সাথে গোপন যোগাযোগ শুরু হয়েছিল। তারা আত্মসমর্পণ করতে চেয়েছিল, কিন্তু জার্মানি যেন পুরো দেশ দখল না করে। অন্যদিকে মিত্রশক্তি শর্তহীন আত্মসমর্পণ ছাড়া কিছুই মানতে রাজি ছিল না। জার্মানিও সন্দিহান হয়ে উঠছিল। তারা ইতিমধ্যেই উত্তর ইতালিতে তাদের উপস্থিতি শক্তিশালী করছিল। জার্মান সেনাবাহিনী ইতালি যদি পক্ষ পরিবর্তন করে তার জন্য পরিকল্পনা প্রস্তুত করছিল। প্রতিদিন যেতে থাকায় ভারসাম্য আরও নাজুক হয়ে উঠছিল। সরকারগুলোর মধ্যে এইসব ঘটতে থাকলেও শহরগুলোর মানুষ শুধু অপেক্ষা করছিল। কোনো স্পষ্ট সংকেত ছিল না। মুসোলিনি আর শাসন করছিলেন না, কিন্তু যুদ্ধ চলছিল। বোমাবর্ষণ থামছিল না। খাদ্যের অভাব হচ্ছিল। পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ছিল। আর প্রচারণা জোর দিয়ে বলছিল যে সবকিছু আগের মতোই আছে। নতুন সরকারের কোনো বাস্তব সমর্থন ছিল না। কেউ তাকে নির্বাচন করে আনেনি। আর ফ্যাসিবাদ যে শূন্যতা রেখে গিয়েছিল তা পূরণ হয়নি। ফ্যাসিস্ট পার্টি বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার স্থলে কিছুই আসেনি। মতামত দেওয়ার কোনো মাধ্যম ছিল না, সংগঠিত হওয়ার কোনো জায়গা ছিল না। দেশ একটি কাঠামো নিয়ে ঘুরপাক খাচ্ছিল যার কোনো দিক নির্দেশনা ছিল না। সবকিছু জড়তার শক্তিতে চলছিল। পরিবর্তনের কথা বলা হচ্ছিল, কিন্তু কেউ ব্যাখ্যা করছিল না কোথায় যাওয়া হবে। সেই গ্রীষ্মে ইতালি থমকে দাঁড়িয়েছিল। না অক্ষশক্তির সাথে ছিল, না মিত্রশক্তির সাথে। ফ্যাসিস্টও ছিল না, আবার অন্য কিছুও ছিল না। বাদলীয় কারও কথা শুনছিলেন না, কোনো দরজা খুলছিলেন না, কোনো স্পষ্ট পথ দেখাচ্ছিলেন না। কিন্তু দক্ষিণ থেকে মিত্রশক্তি এগিয়ে আসছিল। উত্তরে জার্মানি চাপ দিচ্ছিল। আর মাঝখানে সবকিছু আগের মতোই চলছিল, যদিও কিছুই আর আগের মতো ছিল না। সেই গোপন চুক্তি যা ইতালিতে আগুন জ্বালিয়েছিল। নতুন সরকার যখন কোনো ঝামেলা ছাড়াই দেশকে টিকিয়ে রাখার চেষ্টা করছিল, তখন তাদের সামনে একটি জরুরি সমস্যা দেখা দিয়েছিল: কিভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসা যায় যাতে জার্মানি পুরো দেশের নিয়ন্ত্রণ নিতে না পারে। বক্তৃতায় তারা অক্ষশক্তির সাথে ঐক্যের কথা বললেও গোপনে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণের পথ খুঁজছিল। জুলাইয়ের শেষ থেকে তারা স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ডের মতো নিরপেক্ষ দেশগুলোতে দূত পাঠাতে শুরু করে। লক্ষ্য ছিল স্পষ্ট: মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে যোগাযোগ স্থাপন। এই আলোচনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল জুসেপ্পে কাস্তেলানো, যিনি ইতালির পক্ষে আলোচনার মুখ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। সরকার যে কোনো ধরনের আত্মসমর্পণ চাচ্ছিল না। তারা চেয়েছিল অস্ত্র সমর্পণ করতে, কিন্তু পুরো ব্যবস্থা যেন ধসে না পড়ে। তাদের পরিকল্পনা ছিল রাজতন্ত্র টিকিয়ে রাখা, সেনাবাহিনীর কিছু অংশ সংরক্ষণ করা এবং জার্মানদের পুরো দেশ দখল করতে না দেওয়া। কিন্তু মিত্রশক্তি কোনো শর্ত দিতে রাজি ছিল না। তারা চেয়েছিল সম্পূর্ণ আত্মসমর্পণ। কোনো আধাপাকা চুক্তি নয়। পক্ষগুলোর মধ্যে কোনো আস্থা ছিল না। মিত্রশক্তি বাদলীয় ও তার মন্ত্রীদের দেখছিল সেই একই লোক হিসেবে যারা মুসোলিনিকে সমর্থন করেছিল।
তারা সন্দেহ করেছিল যে এটি শুধু সময় ক্ষেপণের কৌশল। তবুও তারা বুঝেছিল যে ইতালি যদি যুদ্ধ থেকে সরে আসে তাহলে তারা দক্ষিণ ইউরোপে দ্রুত এগোতে পারবে। আলোচনা ছিল ধীরগতির ও অত্যন্ত গোপন। জার্মানি যদি জানতে পারত তারা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাত। অবশেষে ৩ সেপ্টেম্বর সিসিলিতে চুক্তি স্বাক্ষরিত হয়। কাস্তেলানো ইতালির পক্ষে এবং জেনারেল বেডেল স্মিথ মিত্রশক্তির পক্ষে স্বাক্ষর করেন। শর্ত ছিল স্পষ্ট, ইতালি মিত্রশক্তির বিরুদ্ধে আক্রমণ বন্ধ করে তাদের সাথে সহযোগিতা করবে। ইতালীয় সরকার প্রস্তুত হওয়ার জন্য কয়েকদিন সময় চেয়েছিল। তারা অন্তত একটি মৌলিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিল, জেনে রাখা যে জার্মানরা নিশ্চুপ বসে থাকবে না। মিত্রশক্তি রাজি হয়েছিল, কিন্তু একটি শর্ত দিয়েছিল, ৮ সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের ঘোষণা দিতে হবে। সেই সপ্তাহে সবকিছু ছিল বিশৃঙ্খল। কোনো স্পষ্ট পরিকল্পনা ছিল না। অনেক সেনা ইউনিট জানত না কি ঘটছে। অনেক জেনারেল চুক্তির বিষয়ে অজ্ঞাত ছিলেন। ইতালীয় সেনাবাহিনী যদিও বড়, ছিল খারাপভাবে বণ্টিত ও দুর্বল যোগাযোগে। অন্যদিকে জার্মানরা সবকিছু আগে থেকেই প্রস্তুত রেখেছিল। তারা অপারেশন আকশে প্রস্তুত করেছিল, ইতালির বিশ্বাসঘাতকতা নিশ্চিত হলে দেশ দখলের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা। ৮ সেপ্টেম্বর আলজেরিয়া থেকে জেনারেল আইজেনহাওয়ার রেডিওতে ঘোষণা করেন যে ইতালি আত্মসমর্পণ করেছে। রোমে বাদলীয় জাতীয় সম্প্রচারে বলেন অস্পষ্টভাবে যে সরকার যুদ্ধবিরতি চেয়েছে। তিনি আর কিছু ব্যাখ্যা করেননি। জার্মানির নাম উল্লেখ করেননি। কোনো নির্দেশনা দেননি। ফলাফল ছিল বিশৃঙ্খলা। কয়েক ঘণ্টার মধ্যে জার্মান সৈন্যরা উত্তর ও মধ্য ইতালির গুরুত্বপূর্ণ অবস্থানগুলো দখল করে নেয়। তারা রোম, ফ্লোরেন্স ও মিলানের মতো শহরে কোনো প্রতিরোধ ছাড়াই প্রবেশ করে। ইতালীয় কমান্ড ব্যবস্থা ভেঙে পড়ে। কেউ জানত না কাকে মানতে হবে। ৯ সেপ্টেম্বর রাজা ও বাদলীয় মিত্রশক্তির সংরক্ষণে দক্ষিণে পালিয়ে যান। তারা সৈন্য ও সাধারণ মানুষকে নির্দেশনাহীন রেখে যান। হাজার হাজার ইতালীয় সৈন্য বিনা যুদ্ধে বন্দী হয়। কেউ কেউ প্রতিরোধের চেষ্টা করেছিল, কিন্তু কোনো সংগঠন বা সমর্থন ছিল না। যা শান্তির শুরু হওয়ার কথা ছিল তা পরিণত হয় নতুন এক দখলদারিত্বে। আত্মসমর্পণের সাথে জার্মানির সাথে জোটও ভেঙে যায়। কিন্তু শুধু তাই নয়, ভেঙে যায় দেশের ধারণাও। উত্তরের নিয়ন্ত্রণ নেয় নাৎসিরা। হিটলার ইতিমধ্যেই মুসোলিনিকে ফিরিয়ে এনে তার ইচ্ছামতো সরকার গঠনের পরিকল্পনা করছিলেন। দক্ষিণ চলে যায় মিত্রশক্তির হাতে। আর মাঝখানে সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠতে শুরু করে। যুদ্ধ আত্মসমর্পণের সাথে শেষ হয়নি, বদলে গেছে এর রূপ। এটি আর শুধু দেশগুলোর মধ্যে লড়াই ছিল না। এখন এটি ছিল ইতালীয়দের মধ্যে লড়াই, যারা ফ্যাসিবাদের প্রতি অনুগত ছিল আর যারা চেয়েছিল একে চিরতরে উৎখাত করতে। ধার করা ক্ষমতা। ইতালি আত্মসমর্পণ ঘোষণা করার এবং জার্মান সেনাবাহিনী উত্তরাঞ্চল দখল করার পর হিটলার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার পুরনো মিত্রকে পুরোপুরি হারাতে চাননি, তাই মুসোলিনিকে উদ্ধারের আদেশ দেন। পরিকল্পনা ছিল তাকে নাজি সেনারা যে অঞ্চল নিয়ন্ত্রণ করছিল সেখানে একটি নতুন সরকারের মুখ্য ব্যক্তি হিসেবে ব্যবহার করা। জুলাই থেকে মুসোলিনিকে গ্রান সাসোর একটি গোপন হোটেলে আটকে রাখা হয়েছিল, একটি দুর্গম পার্বত্য এলাকা। সেখানে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছিল, কারো সাথে যোগাযোগ ছাড়াই। কিন্তু জার্মান গোয়েন্দারা তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। ১-২ সেপ্টেম্বর একদল বিশেষ সৈন্য গ্লাইডার যোগে হোটেলের ছাদে অবতরণ করে। একটি গুলিও ছোড়া হয়নি। তারা ভিতরে প্রবেশ করে জায়গাটি দখল করে এবং একটি ছোট বিমানে করে ডুচেকে সরিয়ে নেয়। প্রথমে তাকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি হিটলারের সাথে সাক্ষাৎ করেন। এরপর তাকে আবার ইতালিতে পাঠানো হয় একটি নতুন ফ্যাসিস্ট সরকার গঠনের মিশন নিয়ে, এবার সম্পূর্ণ জার্মান নিয়ন্ত্রণে। ২-৩ সেপ্টেম্বর উত্তর ইতালির সালো শহরে ইতালিয়ান সোশ্যাল রিপাবলিক প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। ইতালি ২ ভাগে বিভক্ত হয়ে পড়ে। দক্ষিণে রাজা এবং বাদলীয় মিত্রশক্তির সাথে কাজ করছিলেন। উত্তরে মুসোলিনি একটি নতুন শাসন ব্যবস্থা গঠনের চেষ্টা করছিলেন, কিন্তু প্রকৃত ক্ষমতা ছাড়াই। সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জার্মানরা নিত। সৈন্য, নিরাপত্তা এবং এমনকি প্রধান আদেশগুলোও বার্লিন থেকে আসত। নতুন শাসন ব্যবস্থা নিজেকে আরও কঠোর, আরও খাঁটি ফ্যাসিবাদ হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল। নতুন মিলিশিয়া গঠন করা হয়, একটি বিশেষ পুলিশ বাহিনী তৈরি করা হয় এবং প্রচারণা পুনরায় সক্রিয় করা হয়। বার্তা ছিল স্পষ্ট, জুলাইয়ের পতন ছিল একটি বিশ্বাসঘাতকতা এবং এখন দোষীদের শাস্তি দিতে হবে। রাজা, বাদলীয় এবং মিত্রশক্তির বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ আনা হয়। আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেওয়া হয়।
এবং সেই সাথে ডুচেকে আর অনুসরণ না করা ইতালীয়দের বিরুদ্ধেও। কিন্তু সরকারের এই নতুন প্রচেষ্টা ভালোভাবে গ্রহণ করা হয়নি। অনেক পুরনো ফ্যাসিস্ট নেতা আর ছিলেন না। কেউ কেউ পালিয়েছিলেন, কেউ কেউ দক্ষিণে রয়ে গিয়েছিলেন। এখন মুসোলিনিকে ঘিরে ছিল একদল উগ্রবাদী, সুবিধাবাদী এবং চরমপন্থী ব্যক্তি। তারা শাসনের চেয়ে প্রতিশোধ নিতেই বেশি আগ্রহী ছিল। জনগণ শাসন ব্যবস্থার এই নতুন সংস্করণকে সমর্থন করেনি। দেশ ছিল ক্লান্ত। অনেকে দক্ষিণে পালাচ্ছিলেন। অন্যরা প্রতিরোধ গোষ্ঠীতে যোগ দিতে শুরু করে। ভয় ছিল নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার, গ্রেফতার, দমনপীড়ন এবং হুমকি। কোনো নির্বাচন ছিল না, না ছিল নাগরিক অংশগ্রহণ, না ছিল আস্থা। এই সালো প্রজাতন্ত্র কোনো নতুন সূচনা ছিল না। এটি ছিল একটি হতাশাজনক প্রতিক্রিয়া। একটি ভিত্তিহীন সরকার, যার কোনো প্রকৃত সমর্থন ছিল না এবং যা শুধুমাত্র অন্য দেশের সামরিক শক্তির উপর নির্ভর করত। মুসোলিনি আর আগের সেই শক্তিশালী নেতা ছিলেন না। তিনি ছিলেন দুর্বল, অসুস্থ এবং বিচ্ছিন্ন। তিনি শাসন করতেন কিন্তু আদেশ দিতেন না। তার ছবি এখনও পোস্টারে ছিল, কিন্তু তা আর আনুগত্য জাগাত না। সালোতে যা শুরু হয়েছিল তা ধারাবাহিকতা ছিল না, এটি ছিল তার হারানো ক্ষমতার একটি ফাঁকা নকল। দেশ এদিকে বিভক্তই রয়ে গেল। আর ইতালীয়দের মধ্যে লড়াই তখনও শুরু হচ্ছিল। ভেরোনা, ঘৃণার বিচার। যখন সালো প্রজাতন্ত্র জার্মান সাহায্যে টিকে থাকার চেষ্টা করছিল, তখন এর নেতারা একটি বিভক্ত দেশের সামনে নিজেদের দৃঢ়ভাবে উপস্থাপনের উপায় খুঁজছিলেন। নতুন শাসন ব্যবস্থার একটি স্পষ্ট বার্তা পাঠানোর প্রয়োজন ছিল। আর তারা বেছে নিয়েছিল নিজেদেরই শাস্তি দিয়ে, যারা ফ্যাসিবাদের ভিতরে থেকেই মাস কয়েক আগে মুসোলিনির বিরুদ্ধে ভোট দিয়েছিল তাদের। 1944 সালের জানুয়ারিতে ভেরোনা শহরে কয়েকজন প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তার বিচার আয়োজন করা হয়, যারা বছরের পর বছর এই শাসন ব্যবস্থার অংশ ছিলেন। তারা সবাই 1943 সালের 25 জুলাইয়ের সেই প্রস্তাব সমর্থন করেছিলেন, যা ডুচের পতন ডেকে এনেছিল। নতুন সরকারের কাছে এটি ছিল বিশ্বাসঘাতকতা। অভিযুক্তরা অপরিচিত কেউ ছিলেন না। তাদের মধ্যে ছিলেন গালিয়াজো চিয়ানো, মুসোলিনির জামাই ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, জিওভান্নি মারিনেলি, এমিলিও ডি বোনো, লুসিও গোত্তার্দি এবং কার্লো পারেস্কি। তারা সবাই গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন এবং এখন তাদের ক্ষমতা হস্তান্তরের অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বিচার শেষ হয়েছিল কয়েক দিনের মধ্যে। প্রকৃতপক্ষে কোনো প্রতিরক্ষার সুযোগ দেওয়া হয়নি। শাস্তি আগে থেকেই নির্ধারিত ছিল। এই ট্রাইব্যুনাল তৈরি করেছিল শাসন ব্যবস্থায়। এর বিচারকরা ছিলেন নতুন ফ্যাসিবাদের প্রতি অনুগত। সবকিছু প্রস্তুত করা হয়েছিল শক্তি প্রদর্শনের জন্য, ন্যায় বিচারের খোঁজে নয়। মুসোলিনি সরাসরি অংশ নেননি, কিন্তু মামলাটি খুব কাছ থেকে অনুসরণ করেছিলেন। তিনি দৃঢ়সংকল্প দেখাতে চেয়েছিলেন, তার উগ্র সমর্থকদের সামনে এবং হিটলারের সামনেও, যিনি কঠোর জবাব দাবি করেছিলেন। চিয়ানোর মামলাটি ছিল সবচেয়ে সংবেদনশীল। শুধু রাজনৈতিক গুরুত্বের কারণে নয়, এটি ছিল পারিবারিক বিষয়ও। তার স্ত্রী এডা, ডুচের মেয়ে, তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তিনি বাবার কাছে সাহায্য চেয়েছিলেন, মধ্যস্থতাকারীদের সাথে কথা বলেছিলেন, ফাঁসি রোধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু কিছুই করতে পারেননি। মুসোলিনি হস্তক্ষেপ করেননি। তার নীরবতাই চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। 11 জানুয়ারি মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। 15 তারিখে সান প্রোকোলো ব্যারাকে 5 জন প্রধান অভিযুক্তকে গুলি করে হত্যা করা হয়। ডি বোনোর বয়স ছিল 80-র বেশি। তাতে কিছু যায় আসেনি। অতীত বা পারিবারিক সম্পর্কও বিবেচনায় নেওয়া হয়নি। বার্তা ছিল পরিষ্কার, নতুন শাসন ব্যবস্থা ক্ষমা করবে না। এই ফাঁসি সমগ্র ইতালিকে নাড়া দিয়েছিল। শাসন ব্যবস্থার ভিতরে কেউ কেউ এটিকে কর্তৃত্বের প্রমাণ হিসেবে উদযাপন করেছিলেন। কিন্তু অধিকাংশের কাছেই এটি ছিল হতাশার লক্ষণ। এখন আর শাসন করার কথা নয়, শাস্তি দেওয়ার কথা। বিচারের পর শাসন ব্যবস্থা তার নীতি আরও কঠোর করেছিল। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, মধ্যপন্থী প্রাক্তন ফ্যাসিস্ট এবং দক্ষিণ বা পার্টিসানদের প্রতি সহানুভূতিশীল বলে সন্দেহভাজন বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। ভাই হয়ে দাঁড়িয়েছিল নিয়ন্ত্রণের একমাত্র উপায়। এডা সুইজারল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন। তিনি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন চিয়ানোর ব্যক্তিগত ডায়েরি, যেখানে তিনি তার ক্ষমতার দিনগুলোর বিবরণ লিখে রেখেছিলেন। এই লেখাগুলো পরে প্রকাশিত হয় এবং তার শ্বশুরের ভাবমূর্তিকে আরও ক্ষুণ্ণ করেছিল। ভেরোনার পরিষ্কার হয়ে গিয়েছিল যে সালো শাসন ব্যবস্থা আর কিছু করতে চায় না। এটি শুধু বেঁচে থাকার চেষ্টা করছিল, যে কোনো সম্ভাব্য হুমকিকে নির্মূল করে।
মুসোলিনির জন্য এই মৃত্যুগুলিকে অনুমতি দেওয়া শক্তির নয়, বরং বিচ্ছিন্নতার প্রমাণ ছিল। এখন আর তিনি সম্মানের বদলে শুধুমাত্র ভয়ের মাধ্যমে আনুগত্য আদায় করতে পারতেন। গৃহযুদ্ধ, ইতালি নিজের বিরুদ্ধে। ভেরোনার বিচারের পর এবং দেশ ইতোমধ্যে বিভক্ত হয়ে যাওয়ার পর ইতালি তার সবচেয়ে বেদনাদায়ক পর্যায়ে প্রবেশ করেছিল। এটি আর শুধু নির্দিষ্ট যুদ্ধক্ষেত্র নিয়ে যুদ্ধ ছিল না। এখন লড়াই ছিল গ্রামে, পাহাড়ে, পরিবারের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে। এটি ছিল নিজের দেশের ভেতরেই যুদ্ধ। 1943 সালের শরৎ থেকে দুইটি সরকার ভূখণ্ড ভাগ করে নিয়েছিল। দক্ষিণে আল্লিয়াদের সমর্থন পুষ্ট বাদোগ্লিওর সরকার, উত্তরে নাৎসিদের দ্বারা প্রতিষ্ঠিত এবং প্রকৃত ক্ষমতাহীন মুসোলিনির নেতৃত্বে সালো প্রজাতন্ত্র। এই দুইয়ের মাঝে স্থাপিত হয়েছিল বিশৃঙ্খলা। যুদ্ধ হয়ে উঠেছিল নিত্যদিনের, আর সহিংসতা জীবনের অংশ। জার্মান সৈন্যরা তাদের ফ্যাসিস্ট মিত্রদের সাথে মূল অঞ্চলগুলো দখল করে নিয়েছিল। অনেক ইতালীয় অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল, তথ্যবিহীন, নেতৃত্বহীন, কাকে বিশ্বাস করবে তা না জেনে। এই শূন্যতায় প্রতিরোধ গড়ে উঠতে শুরু করে। প্রথমে এটি ছিল বিচ্ছিন্ন দল, কিন্তু সময়ের সাথে সাথে তারা একই লক্ষ্যে একত্রিত হয়েছিল: দেশকে মুক্ত করা এবং ফ্যাসিবাদের অবসান ঘটানো। পাহাড়ে এবং মাঠে প্রথম ব্রিগেডগুলোর আবির্ভাব ঘটে। ছিল কমিউনিস্ট, সমাজতন্ত্রী, উদারপন্থী, ক্যাথলিক, প্রজাতন্ত্রী। সবাই একইভাবে ভাবত না, কিন্তু তারা এক বিষয়ে একমত ছিল: তারা চেয়েছিল ইতালি যেন পরিবর্তিত হয়। তারা ঘাতসজ্জা করত, ট্রেন লাইন কেটে দিত, শত্রু অবস্থানের উপর আক্রমণ চালাত। প্রতিটি কর্মের একটি মূল্য ছিল। প্রতিটি আক্রমণের জন্য প্রতিশোধ নেওয়া হতো নির্মমভাবে। দখলদাররা হত্যাযজ্ঞের মাধ্যমে জবাব দিত। মার্জাবোটো, সান্টান্না ডি স্ট্যাজেমা, ফোসে আর্দিয়াটিনে। প্রতিটি ক্ষেত্রে কয়েক ডজন বা কয়েক শত সাধারণ নাগরিক নিহত হয়েছিল। বার্তা সবসময় একই ছিল: ভয় সৃষ্টি করা। সালো শাসন নতুন দমনপীড়ন বাহিনী তৈরি করেছিল: কালো ব্রিগেড, প্রজাতান্ত্রিক পুলিশ, বিশেষ স্কোয়াড। অনেক যুবককে জোর করে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। যারা প্রত্যাখ্যান করত তাদের হয় গুলি করে হত্যা করা হতো, না হয় কারাগারে পাঠানো হতো। প্রচারপত্রে কি দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানানো হতো, কিন্তু শাস্তি পেত যে কেউ। সহিংসতা শুধু মর্ধতনদের কাছ থেকে আসত না, এটি নিত্যদিনের জীবনে বিরাজ করত। যুদ্ধ পরিবারগুলোকে বিভক্ত করেছিল, বন্ধুত্ব ধ্বংস করেছিল, পিতাকে পুত্রের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল। কেউ যেন জানিয়ে দেয় বা আঙুল দিয়ে চিহ্নিত করে দেয়, এই ভয় সর্বত্র ছিল। এই যুদ্ধে শত্রু হতে পারত পাশের বাড়িতেই। এদিকে মিত্রপক্ষ দক্ষিণ থেকে অগ্রসর হচ্ছিল, কিন্তু ধীরগতিতে। দেশের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল অবিরাম যুদ্ধক্ষেত্র। ফ্যাসিস্ট এবং পার্টিসানরা প্রতিবেশী এলাকা, গ্রাম, রাস্তা নিয়ে লড়াই করত। ইতালি সব দিক দিয়ে বিভক্ত এক ভূমিতে পরিণত হয়েছিল। 1944 সালে প্রতিরোধ গোষ্ঠীগুলো শক্তিশালী হয়ে উঠেছিল। কিছু মুক্ত অঞ্চলে তারা স্কুল, হাসপাতাল, মুদ্রণালয়, সরকারের ছোট ছোট রূপ গঠন করতে পেরেছিল। তারা বেশি দিন টিকে থাকেনি, কিন্তু তারা দেখিয়েছিল যে অন্য একটি ইতালির কথা ভাবা সম্ভব, যা ছিল তার থেকে ভিন্ন একটি ইতালি। নারীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা বার্তা বহন করত, আহতদের দেখাশোনা করত, যোদ্ধাদের সংগঠিত করতে সাহায্য করত। তারা শুধু প্রান্তে ছিল না, তারা লড়াইয়ের কেন্দ্রে ছিল। এটি ছিল রক্ত, ক্ষতি এবং ভয়ের সময়, কিন্তু সিদ্ধান্ত নেওয়ারও, পক্ষ নেওয়ারও, কাজ করারও। অনেকের জন্য এটি ছিল প্রথমবার যখন তারা অনুভব করেছিল যে তাদের কণ্ঠস্বর আছে। যুদ্ধ শুধু ভূখণ্ডের জন্য ছিল না, এটি ছিল দেশের অর্থ নিয়ে। এবং যদিও মূল্য ছিল উচ্চ, অনেকেই এটিকে নতুন কিছুর সূচনা হিসেবে অনুভব করেছিল। ধৃত, গুলিবিদ্ধ ও জনসমক্ষে ঝুলিয়ে দেওয়া। 1945 সালের এপ্রিলের শেষে সবকিছু ভেঙে পড়ছিল। মিত্রবাহিনীর সৈন্যরা দক্ষিণ থেকে এগিয়ে আসছিল। পার্টিসানরা উত্তরে এলাকা দখল করছিল। সালো প্রজাতন্ত্র আর টিকে থাকতে পারছিল না। মুসোলিনি ক্ষমতাহীন, দিশাহারা এবং ক্রমশ একা পালানোর সিদ্ধান্ত নিলেন। তিনি সুইজারল্যান্ডে পৌঁছানোর চেষ্টা করছিলেন, হয়তো কোনো বিচার এড়ানোর জন্য, কিংবা জার্মান সাহায্যের আশায়। তিনি ছদ্মবেশে বের হয়েছিলেন, একটি জার্মান সামরিক কোট পরে। তার সঙ্গী ক্লারা পেতাচি এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে একটি কনভয় উত্তর দিকে যাত্রা করেছিলেন। কিন্তু তারা বেশি দূর যেতে পারেননি। 27 এপ্রিল ডংবোতে কোমো হ্রদের পাশে একদল পার্টিজান গাড়ি থামিয়েছিল।
সেগুলি পরীক্ষা করার সময় তারা জানতে পারল লোকটিকে। সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল। যদি মুসোলিনি ধরা পড়ে তবে কোনো বিচার হবে না, কোনো বিলম্ব হবে না। 28 এপ্রিল তারা তাকে জিউলিনো ডি মেজেগ্রার একটি গ্রামীণ বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে এবং পেতাচিকে গুলি করে হত্যা করা হয়। আদেশটি কার্যকর করেছিলেন ওয়াল্টার আউদিসিও, যিনি কি কলোনেলো ভ্যালেরিও খি নামে পরিচিত। পরের দিন লাশগুলো মিলানে নিয়ে যাওয়া হয়। পিয়াজালে লোরেতোতে অন্যান্য উচ্চপদস্থ নেতাদের লাশের পাশে তাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। এই চত্বরটি সাধারণ ছিল না। কয়েক মাস আগে সেখানে 15 জন পার্টিসানকে গুলি করে হত্যা করা হয়েছিল। এখন এটি ছিল জনসমক্ষে প্রতিশোধের স্থান। লোকজন কাছে এসেছিল, চিৎকার করেছিল, গালি দিয়েছিল, পাথর ছুঁড়েছিল। কোনো প্রোটোকল ছিল না, কোনো শান্তি ছিল না, শুধু জমে থাকা রাগ। এই ছবিগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। মিত্র সরকারগুলো হস্তক্ষেপ করেনি। কেউ কেউ হয়তো বিচার চাইতেন, কিন্তু কেউই অবাক হননি। এটি ছিল একটি দীর্ঘ, রক্তক্ষয়ী এবং অত্যন্ত ব্যক্তিগত যুদ্ধের সমাপ্তি। হিটলার খবরটি পেয়েছিলেন 30 এপ্রিল। সেই দিনই তিনি আত্মহত্যা করেছিলেন। তার জন্য মুসোলিনির ঘটনা একটি সংকেত ছিল। শেষ আসন্ন। দুচের মৃত্যুর সাথে সাথে তার পুরো প্রকল্প ভেঙে পড়ে। তার সরকারের যা অবশিষ্ট ছিল তা কয়েকদিনের মধ্যে বিলীন হয়ে যায়। কেউ পালিয়েছিল, কেউ আত্মসমর্পণ করেছিল। ইতালি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, নেতৃত্বহীন, নিশ্চয়তাহীন, কিন্তু সামনে কিছু নতুন সম্ভাবনা নিয়ে। মুসোলিনি কোনো প্রাসাদে বা যুদ্ধে মরেননি। তার শেষ হয়েছিল একটি রাস্তার ধারে, ইতালীয়দের হাতে নিহত হয়ে। একটি চত্বরে তার ঝুলন্ত দেহ শুধু একটি ছবি ছিল না, এটি ছিল একটি নির্মম, সরাসরি, অনাড়ম্বর উত্তর। এবং এর সাথে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। বর্তমান ইতালিতে মুসোলিনির ছায়া। যুদ্ধ শেষ হয়েছিল, মুসোলিনি মারা গিয়েছিলেন, কিন্তু তার উপস্থিতি মিলিয়ে যায়নি। ইতালি যখন পুনর্গঠনের চেষ্টা করছিল, তার স্মৃতি তখনও ঘুরে ফিরে আসত। শুধু বই বা বক্তৃতায় নয়, সিদ্ধান্তে, ইশারায়, যা বলা হতো না তাতেও। যুদ্ধের পর বিচার ও শাস্তি হয়েছিল। অনেক প্রাক্তন ফ্যাসিস্টকে আটক করা হয়েছিল, কিন্তু সবাই শাস্তি পায়নি। 1946 সালে ন্যায়মন্ত্রী পালমিরো তোগলিয়াটির স্বাক্ষরিত একটি আইন অনেককে মুক্তি পেতে সহায়তা করেছিল। উদ্দেশ্য ছিল ক্ষত শুকানো, কিন্তু এটি কিছু অমীমাংসিত বিষয় রেখে দিয়েছিল। অনেকেই দায়মুক্তি নিয়ে আবার পদে ফিরে আসে। কিছু সময়ের জন্য ফ্যাসিবাদকে জাতীয় লজ্জা হিসেবে দেখা হতো। স্কুলে এটিকে এমন কিছু হিসেবে শেখানো হতো যা পুনরাবৃত্তি করা উচিত নয়। সংবাদপত্রে এটিকে নিন্দা করা হতো। কিন্তু উত্তরের কিছু অঞ্চলে, বিশেষ করে যেখানে সালো শাসন বেশি সক্রিয় ছিল, সেখানে শ্রদ্ধাঞ্জলি, পক্ষপাতমূলক বই, গোপন সভা শুরু হয় যা এই মিথকে জীবিত রাখে। সেই বছরই কিছু প্রাক্তন ফ্যাসিস্ট ইতালীয় সামাজিক আন্দোলন গঠন করে। বছরের পর বছর এটি একটি ছোট শক্তি ছিল, কিন্তু একটি স্পষ্ট বার্তা নিয়ে, মুসোলিনিকে একজন বিশ্বাসঘাতক হিসেবে নয়, একজন প্রতারিত নেতা হিসেবে দেখানো। এভাবেই এই ইতিহাসকে দেখা নতুন এক দৃষ্টিভঙ্গির সূচনা হয়। সময়ের সাথে সাথে দুচে সিনেমা, সিরিজ, উপন্যাসে আবার উপস্থিত হয়। কখনো খলনায়ক হিসেবে, কখনো হাস্যকর চরিত্র হিসেবে, আবার কখনো জটিল কিছু প্রতীক হিসেবে। 1957 সালে তার দেহাবশেষ প্রেডাপিওতে, তার জন্মগ্রামে সমাহিত করা হয়। সেই সময় থেকে এই স্থানটি কৌতূহলী, অনুসারী এবং যারা এখনও তাকে কিভাবে দেখবে তা নিয়ে অনিশ্চিত তাদের জন্য একটি তীর্থস্থানে পরিণত হয়। ইতালি 1946 সালে প্রজাতন্ত্রে পরিণত হয়। 2 বছর পর একটি নতুন সংবিধান পাস হয়। তাতে স্পষ্ট করা হয়েছিল যে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। এর প্রত্যাবর্তন নিষিদ্ধ করা হয়, মৌলিক অধিকার সুরক্ষিত করা হয়, দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হয়। কিন্তু প্রতীক, ধারণা, ইশারা কোনো আইনে মিলিয়ে যায়নি। সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল। কখনো সখনো তারা ছদ্মবেশে ফিরে আসে। বছরের পর বছর ধরে দেশ বারবার আলোচনা করেছে অতীতকে কিভাবে স্মরণ করা উচিত। কেউ কেউ মনে করেন এটিকে স্মরণ করে যাওয়াই ভালো। অন্যরা মনে করেন এটি পেছনে ফেলে এগোনোর সময় এসেছে। কিন্তু আলোচনা ফিরে আসে, রূপ বদলায়, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, প্রচারণায় দেখা দেয়। মুসোলিনি শুধু তার কাজের জন্য বিভেদ সৃষ্টি করেন না, তিনি যা প্রতিনিধিত্ব করেন তার জন্যও। সীমাহীন নিয়ন্ত্রণ, ভয়ের ব্যবহার, এক কণ্ঠস্বর। মাঝে মাঝে তার চিত্র বিতর্কে, মিছিলে, মন্তব্যে আবার দেখা দেয়।
এটি তার ফিরে আসার কারণে নয়, বরং তিনি কখনো সম্পূর্ণ চলে যাননি বলেই। আজ ক্ষমতায় আসার প্রায় 100 বছর পরও ইতালি এখনও তার ছায়ার সাথে সহাবস্থান করছে। নাম বদলেছে, সময় বদলেছে, কিন্তু কিছু প্রশ্ন এখনও খোলা রয়েছে। এই স্মৃতির সাথে কি করা উচিত, কিভাবে এর পুনরাবৃত্তি রোধ করা যায়, অতীতকে কিভাবে শেখানো যায় যাতে তা শুধু অতীতই থেকে যায়। বেনিতো মুসোলিনি ভোট বা নির্বাচন ছাড়াই ক্ষমতায় এসেছিলেন। তিনি এটি করেছিলেন সহিংসতা, ভয় এবং সামাজিক পরিবর্তন রোধ করতে চানাদের সমর্থন নিয়ে। 20 বছরেরও বেশি সময় ধরে তিনি দেশের প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তার মুখ সবখানে দেখা যেত, তার কণ্ঠেই শোনা যেত। তার শাসনে ইতালি নির্যাতন, সেন্সরশিপ ও নীরবতা দেখেছে। ফ্যাসিস্ট শাসন কোনো বিপ্লব বা বিদেশি আক্রমণের কারণে পড়েনি। এর নিজস্ব মিত্ররাই তাকে সরানোর সিদ্ধান্ত নেয়। এরপর আসে তার কারাবাস, নাৎসিদের দ্বারা উদ্ধার এবং উত্তরে একটি দ্বিতীয় সরকার গঠন। কিন্তু কিছুই আগের মতো ছিল না। এই নতুন পর্যায় শুধু আরও সহিংসতা, আরও দমনপীড়ন এবং ইতালীয়দের মধ্যে যুদ্ধ নিয়ে আসে। মুসোলিনি শেষ পর্যন্ত পালানোর চেষ্টা করেন, পার্টিসানদের দ্বারা ধরা পড়েন এবং বিচার ছাড়াই মৃত্যুদণ্ড পান। তার দেহ একটি চত্বরে প্রদর্শিত করা হয়। এভাবেই তার গল্পের সমাপ্তি হয়। কিন্তু স্মৃতি মিলিয়ে যায়নি। পরের বছরগুলোতে তার অনেক প্রাক্তন সমর্থক জনজীবনে ফিরে আসে। কেউ কেউ তাকে একটি ভুল বোঝা নেতা হিসেবে দেখানোর চেষ্টা করে, অন্যরা তাকে একটি ভুলে যাওয়া উচিত প্রতীক হিসেবে। এই ডকুমেন্টারি সেই পুরো পথটাই দেখিয়েছে, তার সহিংস উত্থান, ক্ষমতায় থাকতে ভয়ের ব্যবহার, পতন, মৃত্যু এবং তিনি যা রেখে গেছেন। একটি ইতিহাস যা এখনও ইতালিতে আলোচিত হয় এবং যা স্মরণ করিয়ে দেয় যখন একজন ব্যক্তি সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে তখন কি ঘটে।